মিথ্যে হচ্ছে না যে ২৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্বর্ণোজ্জ্বল দিনগুলোর একটা আজকে আমরা কাটালাম অস্ট্রেলিয়ার মাটিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দিন টসে হারার পরও সারাটা দিন যেভাবে বাংলাদেশ আমরা ডমিনেট করেছি, প্রথমে বোলিংয়ে তারপরে ব্যাটিংয়ে, এইটা আসলে বাংলাদেশের টেস্ট ক্রিকেট হিস্ট্রির সবচেয়ে উজ্জ্বল দিনগুলোর একটা নিঃসন্দেহে। এখন শেষ পর্যন্ত গিয়ে মানুষ তো রেজাল্টই মনে রাখে। এই টেস্ট ম্যাচের শেষ পর্যন্ত গিয়ে যেই রেজাল্টটা হবে সেটা যদি বাংলাদেশের পক্ষে না আসে, তাহলে এই প্রথম দিনটা মিথ্যা হবে না সত্যি, তবে আমাদের আফসোস বাড়াবে যে কিরকম একটা ভালো অবস্থায় আমরা ছিলাম, সেইখান থেকে আমরা সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পারিনি। আশা করছি সেই আফসোসে আমাদের পড়তে হবে না। আমাদের ক্রিকেটাররা, নাজমুল হোসেন শান্তর দলের খেলোয়াড়রা অবিস্মরণীয় কোনো কিছু করে দেখানো, এবং সেইটা করে দেখানোর জন্য দ্বিতীয় দিনে বাংলাদেশের স্ট্র্যাটেজিটা কি হতে পারে এবং কোন কথাগুলো আসলে একটু বলতে চাইছিলাম তা নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, টেস্ট ক্রিকেট 5 দিনের খেলা, 15টা সেশনের খেলা। এইটা একদিনে 3টা সেশন বাংলাদেশ ডমিনেট করেছি, 3টে সেশনে আমরা জিতেছি। তার অর্থ এই নয় যে টেস্ট ম্যাচটা আমরা জিতে গেছি। ধরেন আমাদের একদম প্রথম টেস্ট ম্যাচের কথাটা একটু মনে করে দেখুন। প্রথম 2000 সালে ভারতের বিপক্ষে আমিনুল ইসলাম বুলবুল ভাই, আমাদের এই যে বিসিবি চিফ ছিলেন যিনি কিছুদিন আগেও, কেউ অসাধারণ একটা সেঞ্চুরি করেছেন বাংলাদেশের সেই অভিষেক টেস্টে। 145 রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশ। প্রথম ইনিংসে আমরা 400 রান তুলেছিলাম, কিন্তু সেকেন্ড ইনিংস আমরা অল আউট হয়ে গিয়েছিলাম মাত্র 91 রানে। আমরা সেই টেস্ট ম্যাচটা হেরে গিয়েছি, কিন্তু ওই যে প্রথম ইনিংসে যে 400 রান, সেইটা তো আর মিথ্যা হয়ে যায়নি। ঠিক তেমনি ভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে যদি আরেকটা ম্যাচ একটু রেফারেন্স আমি টানি, ফতুল্লার যেই টেস্ট 2006 সালের, সেইখানটা তো প্রথম দিনটা আমরা ডমিনেট করেছিলাম, মানে কি 5 উইকেটে 355 রান নিয়ে দিনের খেলা শেষ করেছিলাম। প্রথম ইনিংসে আমরা 427 রান করেছিলাম, ফার্স্ট ইনিংসে আমরা 158 রানের লিড নিয়েছিলাম। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়াকে 308 রানের আমরা বোধহয় টার্গেট দিয়েছিলাম, যেইটার পথেও বাংলাদেশ একসময় জয়ের পথেই ছিল। কিন্তু রিকি পন্টিং এর একটা অবিশ্বাস্য সেঞ্চুরি এবং আমাদের কিছু দুর্ভাগ্য, কিছু মিস, মাশরাফি বিন মুর্তজার ওইরকম একটা ক্যাচ, খুবই কঠিন ক্যাচ ছিল, কিন্তু সেই ক্যাচটা ধরতে পারলে হয়তো বা ম্যাচটা আমরা টেস্টে জিততে পারতাম। সো ওই রকম আক্ষেপ আফসোসের অনেক জায়গা রয়েছে, ছিল, আছে। কিন্তু এই টেস্ট ম্যাচে এখন যেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, সেখানটাতে আমরা বলছিলাম যে কালকে বলতে পারবো কিনা, আজকে একটু বলে নেই সেই জায়গাগুলো কি। নাম্বার 1, আমার মনে পড়েছে ডেভিড হুকসের কথা। আই এম শিওর যে বাংলাদেশ ক্রিকেটের যারা নিবিষ্ট অনুসারী যারা রয়েছেন, মনোযোগী স্টুডেন্ট যারা রয়েছেন, তারা ডেভিড হুকসের ওই কথাটা ভোলেননি। ওই কথাটা ভোলার নয়, কেননা আমরা 2003 সালে যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম, বাংলাদেশে তখন টেস্ট ক্রিকেটে হাঁটি হাঁটি পা যুগ, মাত্র 3 বছর আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি। অস্ট্রেলিয়া সেই তুলনায় তো কত কত এগিয়ে। কিন্তু যেভাবে বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন ডেভিড হুকস, বলেছিলেন যে একদিনের মধ্যেই বাংলাদেশকে টেস্টে হারিয়ে দেবেন, সেইটা আসলে অপমানটা গায়ে লাগার মতোই। আমরা ওই সিরিজের 2টা টেস্টই হেরেছিলাম, কিন্তু কোনোটাই একদিনে আমরা হারিনি। আমরা 3 দিনে হেরেছি, আমরা 4 দিনে হেরেছি, ইনিংস ব্যবধানে হেরেছি, আমরা কোনো কম্পিট করতে পারিনি। তো এই এত বছর পর, 23 বছর পর আবার যখন আমরা অস্ট্রেলিয়া সফরে গেলাম, প্রথম দিনটা আমরা যেভাবে কাটালাম, আমি আমার আগের ভিডিওটাতে বলেছিলাম এটা কি 23 বছরের যে উপেক্ষা, অস্ট্রেলিয়া আমাদের টেস্ট ম্যাচ খেলতে আমন্ত্রণ না জানানোর যে অবহেলা, সেইটার কি এক অর্থে জবাব কিনা। দেখেন, আমি জানি যে মাঠের ক্রিকেটে যখন খেলাটা শুরু হয়ে যায় তখন এত কিছু মাথায় থাকে না, এত হিস্ট্রি মাথায় থাকে না, কে কোথায় উপেক্ষা করেছে, কে কোথায় অবহেলা করেছে, এত কিছু মাথায় থাকে না। কিন্তু দেখিয়ে দেওয়ার একটা তাড়নার জায়গা তো থাকে, নিজেদের প্রমাণ করার একটা চ্যালেঞ্জের জায়গাটা তো থাকেই। বাংলাদেশকে যে অস্ট্রেলিয়া খুব একটা গোনায় ধরছে না, এই সিরিজের আবহে সেটাও প্রবলভাবে ছিল। হ্যাঁ, ডেভিড হুকসের মতো একদিনে টেস্ট শেষ হওয়ার কথা বলা হচ্ছিল না, কিন্তু এই টেস্ট ম্যাচটা কি 2 দিনে শেষ হবে নাকি 3 দিনে শেষ হবে, ডারউইনের কিউরেটরের কাছেও এই প্রশ্ন গেছে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের কাছেও। ফলে ওই রকম একটা জিনিস ছিল যে অস্ট্রেলিয়া আসবে, হাসবে, খেলবে, জিতবে। প্রথম দিনে অন্তত পক্ষে বাংলাদেশ সেটা অস্ট্রেলিয়াকে করতে দেয়নি, বরং অস্ট্রেলিয়ার হাসি কেড়ে নিয়েছে। যদি সমানে সমানে শক্তির হতো, ধরেন এটা একটা অ্যাশেজের টেস্ট হতো, ধরেন আমি কথার কথা বলছি আর কি, বা ধরেন অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচ হতো, তাহলে ভাই প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ভীষণ রকম দুশ্চিন্তার মধ্যে পড়ে যেত যে এই টেস্টটা তারা আসলে কিভাবে সেভ করবে, অপোনেন্ট এতটাই এগিয়ে আছে। কারণ প্রতিপক্ষ যেমন বাংলাদেশ, আমরা প্রথম টেস্টের কথা আমি বললাম, আমাদের হিস্ট্রির, এবং এইটা আমরা টাইম এন্ড এগেন অনেকবার করেছি যে বাংলাদেশ ওই ধারাবাহিকভাবে 5টা দিন ভালো খেলতে আমরা পারি না। ফলে সেই জায়গাটাতে অস্ট্রেলিয়াও কামব্যাক করার সুযোগ অবশ্যই রয়েছে, তারা সেভাবে ভাববে। বাংলাদেশের যেই জায়গাটা হওয়া উচিত সেটা হচ্ছে গিয়ে প্রথম ইনিংসের লিডটা মাস্ট, এবং সেই লিডটাও একটা হেলদি লিড। আমরা ওদেরকে 198 রানে অল আউট করেছি, 1 উইকেটে 96 রানে বাংলাদেশ দিনের খেলা শেষ করেছি ফার্স্ট ডেতে। 102 রানে বাংলাদেশ এখন পিছিয়ে রয়েছে।
বাংলাদেশের প্রথম ইনিংসের অন্ততপক্ষে আমি মনে করি যে 350 রান করতে হবে অ্যাটলিস্ট 150 রানের একটা লিড বাংলাদেশের এইখানটাতে নিতে হবে, এবং সেটা নেওয়ার পসিবিলিটি আছে। কেন? বাংলাদেশের ব্যাটিং এর স্ট্রেংথের জায়গা কোনটা? ডেফিনেটলি ওপেনিং না, কারণ এই ওপেনিংটা নিয়ে আমরা অনেক স্ট্রাগল করছি। সেইখানটাতে তো তাও আমাদের ওপেনাররা আজকে একটা 36 রানের পার্টনারশিপ এনে দিয়েছেন, প্রথম 8টা ওভার খেলে দিয়েছেন, তারপরে সাদমান আউট হলেও তানজিদ তামিম ও মমিনুল হকের পার্টনারশিপে আরো 60 রান চলে এসেছে অবিচ্ছিন্ন যে জুটিটাতে। ফলে আমাদের স্ট্রেংথের জায়গায় যে মিডল অর্ডার, সেখানে মমিনুল হক রয়েছেন, নাজমুল হোসেন শান্ত রয়েছেন, মুশফিকুর রহিম রয়েছেন, লিটন কুমার দাস রয়েছেন, এমনকি আমি লেট মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজের কথা বলতে পারি, যিনি প্র্যাকটিস ম্যাচেও সেঞ্চুরি করেছেন। ফলে ব্যাটিং এর যে আমাদের সবচেয়ে শক্তির জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমাদের এখনো বাকি রয়েছে, এবং সেইখান থেকে আমরা 96 রান করে ফেলেছি। আমাদের হাতে আরো 9 উইকেট রয়েছে। 350 রান চাওয়াটা কি আসলে খুব বেশি কিছু? 350 রান করলেই যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিতে যাবে তা না। অস্ট্রেলিয়া এমন একটা দল, এবং তারা নিজেদের মাটিতে খেলছে, এবং তাদের দলে স্পেশালি তাদের যে বোলিং, সেইখানটাতে ওই বিগ থ্রি, তাদের যে ফাস্ট বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স তারা রয়েছেন, নাথান লায়ন রয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট হিস্ট্রিতেই সবচেয়ে ভালো বোলিং অ্যাটাকগুলোর মধ্যে এইটা একটা। ফলে ওই জায়গাটা থেকে তারা তো কামব্যাক যে কোনো মুহূর্তে করতেই পারেন, সেই সামর্থ্যের জায়গাটা রয়েছে। বাংলাদেশকে সেইটা সামাল দিয়ে ফার্স্ট ইনিংস লিডটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে এই লিডটাকে আমরা আসলে কতটা বাড়িয়ে নিতে পারি। যেই টেস্ট ম্যাচটা 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে নাকি 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম একটা আলোচনার জায়গা ছিল। সেইখানটাতে প্রথম দিন বাংলাদেশের যে পারফরমেন্স, সেইটা নজর কাড়া তো বটে, এবং হাসান মাহমুদের যে বোলিং পারফরমেন্স, সেইটা আসলে নাহিদ রানাকে ভুলিয়ে দিয়েছে। হ্যাঁ, নাহিদ রানা থাকলেও হাসান মাহমুদ 11-এ থাকতেন, হয়তো বা ইবাদত তখন 11-এ থাকতেন না। কিন্তু ধরেন এই টেস্ট ম্যাচ বা এই টেস্ট সিরিজের আবহে বাংলাদেশের বিরাট আফসোসের জায়গা হচ্ছে গিয়ে নাহিদ রানাকে পাওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট, যেটা একটা প্রজন্ম খেলতে পারেননি, সাকিব আল হাসান পারেননি, তামিম ইকবাল পারেননি, মুশফিকুর রহিম এই ক্যারিয়ার সায়ান্নে এসে পারছেন, সেইখানটাতে নাহিদ রানার মতো একজন গতিশীল বোলার 150-তে যিনি রেগুলার বল করেন, তাকে ছাড়া এই টেস্ট সিরিজ খেলাটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় সেটব্যাক। কিন্তু প্রথম দিনই হাসান মাহমুদ তার ওই দুর্দান্ত বোলিংয়ে, সুইং বোলিং এর প্রদর্শনী, 2 সাইডেই বল সুইং করেছেন এবং অসাধারণ লাইন লেন্থে বোলিং করেছেন, সঙ্গে ওই সাপোর্টটাও পেয়েছেন তাসকিনের কাছ থেকে, ইবাদতের কাছ থেকে। ফলে অস্ট্রেলিয়াকে 200-র নিচে গুটিয়ে দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব হয়েছে, যেটা আসলে একটা অসম্ভব ব্যাপার বলে এই টেস্ট শুরু হওয়ার আগে যে কাউকে জিজ্ঞেস করলে বলতো। ইনফ্যাক্ট সেটা তো আরো অনেক কম হতে পারতো। স্টিভেন স্মিথ যিনি 71 রান করেছেন, তার দুইটা জায়গায় তিনি যেইভাবে বেঁচে গিয়েছেন, এইটাও কম অবিশ্বাস্য না। 2 রানের সময় স্লিপে তার ক্যাচ তানজিদ তামিম ফেলেছেন, আর 7 রানের সময় তিনি ব্যাটের কানায় লেগে কিপারের কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন বলে তো হাঁটা দিয়েছিলেন ড্রেসিং রুমের দিকে। মানে আম্পায়ার তাকে আউট দেননি, বাংলাদেশ রিভিউ নেওয়ার সাথে সাথে তিনি হাঁটা দিয়েছেন, এবং পরে দেখা গেল যে না, ওইখানটাতে বল আসলে এইচ তার করে নাই। কিভাবে করে নাই এটা কেউ জানে না, স্টিভেন স্মিথ নিজেও জানেন না। আজকেও তিনি প্রেস কনফারেন্সে খেলা শেষে এসে বলেছেন যে আমাকে এইবার টেকনোলজি আমাকে বাঁচিয়ে দিয়েছে। মানে তিনি এক অর্থে স্বীকার করে নিয়েছেন যে তিনি আসলে আউটে ছিলেন, কিন্তু ওই যে ওয়াক করে চলে যাওয়ার মধ্যে আবার তিনি ছিলেন না। ওই জায়গায় আবার ওই কি বলা চলে, স্পোর্টিং স্পিরিটের পরিচয়টা তিনি দিতে পারেন নাই। যাই হোক, ওই 71 রান সত্ত্বেও তো তাদেরকে, মানে স্মিথের 71 রান সত্ত্বেও অস্ট্রেলিয়াকে 198 রানে বাংলাদেশ অল আউট করে দিতে পেরেছে। বাংলাদেশের বোলাররা তাদের কাজটা করেছে, ব্যাটসম্যানরাও তাদের ইনিশিয়াল ফেজের কাজটা করেছেন। এখন কালকে যে চ্যালেঞ্জ, যে অস্ট্রেলিয়ার এই বিখ্যাত বোলিং লাইন আপের এগেনস্টে বাংলাদেশের এই টিম আসলে কতটা কি করতে পারে, আমাদের ব্যাটিং কি করতে পারে। আমাদের টেস্ট ম্যাচের আবহে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ব্যাটিং এ ভালো করার তাগিদটা খুব 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 বেশি করে দিয়েছেন, এবং সেই ক্ষেত্রে আমরা প্রথম দিনের শেষ ভাগটা যেভাবে করেছি সেটা আমাদেরকে অবশ্যই আশা যোগাচ্ছে।